আমি চেষ্টা করব খুব ইনফর্মালি কথা বলতে, কারণ আমার মনে হয় সেটা খুব ভালো হবে। আরও ভালো হবে যদি আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ ভাবে কথা বলতে পারি, তাহলে পরে। আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সংকট এবং সম্ভাবনা। আমার পরে যিনি বলবেন অধ্যাপক আনু মোহাম্মদ, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বামপন্থী বুদ্ধিজীবী, এবং এই অভ্যুত্থানে আনু মোহাম্মদের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং হাসিনার পতনের ঠিক দুদিন আগে 2রা অগস্ট তারিখে আনু মোহাম্মদ একটা দ্রোহযাত্রার কল দিয়েছিলেন। সেই দ্রোহযাত্রাটা 1010 মানুষকে নিয়ে শুরু হয়েছিল। তারপরে যখন সেই দ্রোহযাত্রাটা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছলো, তখন সেটা প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত, এবং এই বামপন্থীদের উদ্যোগে দ্রোহযাত্রাই কার্যত শেখ হাসিনা সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। এবং আপনারা যদি বাংলাদেশের মিডিয়া ফলো করেন, প্রথম আলো বাংলাদেশের যে লিডিং নিউজ পেপার, তারাও কিন্তু 1 দফার ঘোষক, অর্থাৎ 1 দফা মানে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই 1 দফার ঘোষক হিসেবে আনু মোহাম্মদের নামই বলেছে। কাজেই আনু স্যার বলবেন, তার আগে বলাটা আমার জন্য মারাত্মক অস্বস্তিকর এবং ডিফিকাল্ট, কিন্তু ওনার সময় যেরকম সেই অনুযায়ী। তো আমি জানি না আমি কিভাবে শুরু করব, আর একই কথা অনেক জায়গায় বলতে বলতে খুব রিপিটেটিভও হয়ে যাচ্ছি। কাজেই আমাদের আসলে 2-1টা কনসার্ন তো সবচাইতে বেশি। বাংলাদেশটা কি আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে? বাংলাদেশের মানুষজন শাখা পলা এসব পরে ঘুরতে পারছে, তারা শাঁখ বাজাতে পারছে, সিঁদুর পরতে পারছে? বাংলাদেশে নাকি দিনের পর দিন হিন্দুদের গলা কেটে ফেলা হচ্ছে? এই ধরনের কিছু কনসার্ন আমাদের মধ্যে রয়েছে, যেগুলো যৌক্তিক কনসার্ন। এবং একই সঙ্গে একটা মারাত্মক এই ধরনের একটা প্রশ্ন আছে, বাংলাদেশের লোকেরা এত ভারত বিদ্বেষী হয়ে গেলেন কেন? বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি দিন রাত ভারতকে গালিগালাজ, অশ্রাব্য গালিগালাজ। এইরকমটা কেন? অ্যাকচুয়ালি বাংলাদেশের এত খারাপ মানুষ হয়ে গেলেন কেন? আমরা তো তাদের স্বাধীনতা দিয়েছি, তাদের স্বাধীনতা তো আমরাই কার্যত পাইয়ে দিয়েছি, তাই না? তাহলে তারা এরকম অকৃতজ্ঞর জাতি, যারা তাদেরকে স্বাধীন করলো তাদেরকেই তেড়ে গালাগালি দিচ্ছেন। কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আছে, এবং এই প্রত্যেকটা খুব যৌক্তিক প্রশ্ন। তো বাংলাদেশ নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট বিষয় হচ্ছে যে আমরা যখনই এই যে বিষয়টা নিয়ে কথা বলবো না, এটা সাম্প্রতিক সময়ের বিষয়, কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাস সেটা বাংলাদেশের সাম্প্রতিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা আসলে পুরোটাই 45 মিনিটের আলোচনায় বলা কখনোই সম্ভব নয়। কিন্তু আমরা যেন এইটুকু অন্তত মাথায় রাখি, এইটুকু অন্তত যেন আমরা খেয়াল রাখি, যখন আমাদের দেশে চৌরি চৌরাতে একটা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনি যদি বিচ্ছিন্নভাবে চৌরি চৌরার ঘটনাটাকে বিশ্লেষণ করেন, তাহলে সেটা ভীষণ কুৎসিত জঘন্য একটা কাজ। একটা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়ে কয়েকটা পুলিশকে পুড়িয়ে মেরে দিল, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না, তাই না? কিন্তু আমরা জানি যে এর একটা প্রেক্ষাপট ছিল। 42-এর ভারত ছাড়ো আন্দোলন যখন হয়েছিল, প্রচুর থানা আক্রান্ত হয়েছে। আমরা জানি তার আগে মাতঙ্গিনী শহীদ হয়েছিলেন, তার আগে ব্রিটিশ তারা হেলিকপ্টার থেকে মেশিন গানের গুলি বর্ষণ করেছিল। কিংসফোর্ডকে মারতে গিয়ে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি, দুজন নিরপরাধ ব্রিটিশকে খুন করেছিলেন। যদি আমরা শুধু এই ঘটনাটাকে দেখি, আমাদের মনে হবে ছিছি কি কুৎসিত একটা হত্যাকাণ্ড। কিন্তু আমরা জানি যে তার আগে সুশীল সেনকে 15 ঘা বেত খেতে হয়েছিল বন্দে মাতরম বলার জন্য। কাজেই যে কোনো ভালো খারাপ ঘটনারই তো আসলে একটা প্রেক্ষাপট থাকে। তো বাংলাদেশেরও আসলে একটা প্রেক্ষাপট রয়েছে। আমি খুব সংক্ষেপে চেষ্টা করব এই প্রেক্ষাপটটা ছুঁয়ে যাওয়ার, পরে যদি আবার কখনো আরো বিস্তারিত কথা বলার সুযোগ হয় তাহলে আরো বিস্তারে সেটা আমরা
পথচারিতা করতে পারি। এবং আমরা কয়েকদিন ধরে একটা নতুন উদ্যোগ শুরু করেছি, ইউটিউবে আছে, ডিকোড বাংলাদেশ বলে আমাদের একটা প্রোগ্রাম। আমি আর আমার বন্ধু অর্ক দেব, আমরা দুজনে মিলে করি। আমরা সেখানে চেষ্টা করেছি যে একটু বিস্তারিত কথা বলতে। তো একদম প্রথম দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি, যে বাংলাদেশের লোকেরা এরকম ভারত বিদ্বেষী হয়ে উঠলেন কেন, মানে কি কারণ? আচ্ছা, এই প্রশ্নটা কি আমাদের শ্রীলঙ্কানদের নিয়ে মনে হয়, বা মালদ্বীপের বাসিন্দাদের নিয়ে মনে হয়, বা নেপালের বাসিন্দাদের নিয়ে মনে হয়? হওয়া কিন্তু উচিত। আজকে মালদ্বীপের কথাই বলি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিছুদিন আগে মালদ্বীপের ইলেকশন হয়ে গেল। সেই নির্বাচনে যে রাজনৈতিক দল ভোটে জিতে ক্ষমতায় এলো, তার ইলেকশন ক্যাম্পেনের কেন্দ্রীয় স্লোগান ছিল ইন্ডিয়া আউট। এবং একজন ভারতবাসী হিসেবে আমার এটা ভাবতে অত্যন্ত কষ্ট হয়, দুঃখ হয়, লজ্জা হয়। ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে একটা রাজনৈতিক দল ভোটে লড়লো এবং তারা ভোটে জিতেও গেল মালদ্বীপে। আমার খুব অবাক লাগে, এটা কেন হলো? তাহলে কি বাংলাদেশিদের মতো মালদ্বীপের মানুষরাও একই রকম মৌলবাদী, একই রকম, তারা প্রত্যেকেই ছোট ছোট লাদেন? আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, 2022 সালে শ্রীলঙ্কায় একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছিল, আরাগালায়া। আমার খুব সৌভাগ্য যে আমি সেই সময় আরাগালায়া কভার করতে আমি সেখানে ছিলাম একটা জার্মান মিডিয়ার পক্ষ থেকে। এবং সেই সময় আমরা লিখেছিলাম যে এই আরাগালায়া গণ অভ্যুত্থান শ্রীলঙ্কার, এটা একটা প্রথম ধাপ। এখানে এটা থেমে থাকবে না, এটা আরো এগোবে, সামনের দিকে যাবে। হয় সেটা কোনো একটা বিপ্লবী রূপান্তরের দিকে যাবে শ্রীলঙ্কার সমাজের, অথবা সংসদীয় পথেই একটা বামপন্থী বিকাশ হবে। এবং দেখেছি আমরা যে প্রথমটা হয়নি। শ্রীলঙ্কার যে ওই আরাগালায়া গণ অভ্যুত্থান হলো, তার 2 বছরের মাথায় গত বছর শ্রীলঙ্কাতে তথাকথিত বামপন্থী, যারা নিজেদেরকে কমিউনিস্ট বলেন, এরকম একটি রাজনৈতিক দল জেভিপি, শ্রীলঙ্কান কমিউনিস্ট পার্টি, তারা শ্রীলঙ্কার বুকে তারা ক্ষমতায় এসেছেন। এবং এটাও খুব অদ্ভুত, জানেন, এই যে জেভিপি শ্রীলঙ্কায় ক্ষমতায় এসেছে, এরা কিন্তু হিস্টোরিক্যালি এই জেভিপি তারা ভারত বিরোধী রাজনীতি করে এসছে। কাজে মালদ্বীপের পরে আমরা শ্রীলঙ্কাতেও আমরা দেখছি এমন একটা সরকার ক্ষমতায় রয়েছে যারা ভারতের বন্ধু নয়, তারা ভারতের শত্রু। এটা খুব কষ্টের, কিন্তু এটা হয়েছে। আচ্ছা, আমরা আমাদের অনেকে বেড়াতে যাই, আমাদের উত্তরের দেশ নেপাল, আমরা নেপালের কথা বলি। 2023-এ নেপালের প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকুমার দহল প্রচণ্ড, যিনি কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট সেন্টার দলের নেতা। তো এই প্রচণ্ড খুব ফ্যান্টাস্টিক মানুষ, এবং দীর্ঘ জনযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস তার রয়েছে। কিন্তু আসলে জিওপলিটিক্সের ক্ষেত্রে মিস্টার প্রচণ্ড তিনি ভারত বন্ধু হিসেবে পরিচিত। তো 23 সালে আমি নেপালে যাই, প্রচণ্ড সাক্ষাৎকার করি। তিনি একজন অসাধারণ মানুষ, দারুণ মানুষ। এত ডাউন টু আর্থ প্রধানমন্ত্রী আমি খুব কম দেখেছি। তা সেখান থেকে ফিরে আসার 2.5 মাস বাদে আমি দেখলাম যে মিস্টার প্রচণ্ড তিনি দিল্লি সফরে এসছেন। তার যে প্রেস সচিব, তিনি ইনভাইট করলেন আমাকে যেতে, তার সঙ্গে কথা বলতে গেলাম। তারপর যখন কলকাতায় ফিরে দেখলাম অবাক হয়ে, প্রচণ্ড, যিনি একজন প্রধানমন্ত্রী, তিনি মিস্টার জেপি নাড্ডা নামে একজন ভদ্রলোক, তার অফিসে গিয়ে বৈঠক করছেন তার সঙ্গে। আপনারা তো নিশ্চয়ই ভূ রাজনীতি সম্পর্কে জানেন, এটা কোনো প্রোটোকলে হতে পারে না যে একটা প্রধানমন্ত্রী সে একটা পলিটিক্যাল লিডার, যে বড় কোনো রাষ্ট্রীয় পদেও নেই, তার অফিসে গিয়ে প্রচণ্ড মিটিং করেছেন। তার ইম্প্যাক্ট কি? তার ইম্প্যাক্ট হচ্ছে কয়েক মাসের মধ্যে প্রচণ্ডের বিদায়, এবং নেপালের নতুন প্রধানমন্ত্রী, তিনিও একটা কমিউনিস্ট পার্টি করেন, ইউএমএল, কেপি ওলি, যিনি ভারত বন্ধু হিসেবে একেবারেই পরিচিত নন, তিনি নেপালের ক্ষমতায় বসলেন। আমি নিজে শ্রীলঙ্কায় দেখেছি ভারত এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল। আমাদের শুনতে অনেকের হয়তো একটু অসুবিধা হবে, বা আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল। আমরা অনেকে বড় হয়েছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে, কিন্তু বাস্তবটা এটাই
যে আজকে বিশ্বের বিভিন্ন দেশে যেমন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষ আন্দোলন করছেন, লড়াই করছেন, একইভাবে তারা ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও কথা বলছেন। এই ভারতীয় সাম্রাজ্যবাদ শব্দটা আমার নয়, তাদের শব্দ, আমি এই শব্দটা ব্যবহার করছি না। কাজেই বাংলাদেশের ভারত বিরোধিতাকে আসলে শুধু একটা বাংলাদেশি প্রবণতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আজকে 2025 সালের এই বসন্তকালে আমরা যখন দাঁড়িয়ে বসে কথা বলছি, তখন গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির ভর কেন্দ্রই হচ্ছে ভারত বিরোধিতা। আমার এটা ভীষণ খারাপ লাগে। আমি ভারতের আয়করদাতা নাগরিক, কিন্তু এটাই সত্য। যেমন গোটা ল্যাটিন আমেরিকার রাজনীতির ভর কেন্দ্র হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা। আমার কোনো মার্কিন বন্ধুর সেটা ভালো লাগার কথা নয়, কিন্তু আসলে এটা ফ্যাক্ট। আমাদেরকে এই ফ্যাক্টটা মেনে নিয়ে আসলে কথা বলতে হবে। আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আলোচনায় যাব। তার আগে অভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশ কিরকম ছিল খুব ছোট করে যদি সেটা একটুখানি আমরা দেখার চেষ্টা করি। 2008 সালে শেখ হাসিনা নির্বাচনে জিতে তিনি সরকার গঠন করলেন এবং সত্যি কথা বলতে 2001 থেকে 2006 পর্যন্ত যে 4 দলীয় জোট সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, বিএনপি এবং জামাতের জোট, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রভূত ক্ষোভ এবং একদম ন্যায্য ক্ষোভ ছিল। তারপরে কিছুদিন চেষ্টা হয়েছিল এক ধরনের সেনা সমর্থিত সরকার বাংলাদেশে ক্ষমতায় যাতে থাকে, একটা মডেল ছিল 111 মডেল। এবং তারপরে আলটিমেটলি 2008 সালের যে ইলেকশন হয়, সেই ইলেকশনে শেখ হাসিনা বাংলাদেশে মোটামুটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জিতে তিনি ক্ষমতায় আসেন। কিন্তু আনফর্চুনেটলি 2008-এ ক্ষমতায় আসার পর টানা 1.5 দশক ধরে শেখ হাসিনা বাংলাদেশে যে সরকারটা চালিয়েছেন, সেটা কার্যত একটা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক সরকার তো বটেই, তার থেকেও বড় কথা বাংলাদেশিদের অভিযোগ, আমার অভিযোগ নয়, আমি মনে করছি না, বাংলাদেশিদের অভিযোগ যে এটা আসলে ছিল একটা পুতুল সরকার, একটা পাপেট গভর্নমেন্ট। বাংলাদেশিদের অভিযোগ ছিল যে শেখ হাসিনার সরকার একটি বৃহৎ প্রতিবেশী দেশের পুতুল সরকার হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। সেই অভিযোগ ঠিক না অভিযোগ ভুল আমি বলবো না, আমার সেই বলার যোগ্যতা নেই। কিন্তু আমরা কয়েকটা কথা আমরা দেখতে পারি। যেমন ধরুন 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয় বাংলাদেশে, সেই নির্বাচনে সবকটা বিরোধী রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করে। বিএনপি, জামাতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, প্রত্যেকে, কেউ সেই নির্বাচনে অংশ নেয়নি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেটরা যেমন সেই নির্বাচনে ছিলেন, তেমনি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা আসলে আওয়ামী লীগের নেতা কিন্তু টিকিট পাননি, তারাও প্রার্থী হয়েছিলেন। ঠিক আমাদের পশ্চিমবঙ্গে এরকম আমরা প্রচুর দেখি, তাই না? তো সেরকমই একজন ক্যান্ডিডেট যিনি আওয়ামী লীগেরই নেতা কিন্তু দাঁড়িয়েছেন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে, সেই ভদ্রলোক প্রকাশ্যে মিডিয়াকে বাইট দিয়েছেন। সমকাল বলে একটা খবরের কাগজে তার সেই স্টেটমেন্ট, বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি সরাসরি বলেছেন, আমি এই নির্বাচনে জিতব কারণ আমি ভারতের ক্যান্ডিডেট। তিনি সরাসরি বলছেন আমি ভারতের ক্যান্ডিডেট। এগুলো ইন্টারনেটে লভ্য, আপনারা দেখতে পারেন। একজন ভারতের আয়করদাতা নাগরিক হিসেবে আমি খুব অবাক হয়েছিলাম, কারণ আমি তো বাংলাদেশে কাউকে এমপি করার জন্য আসলে আমি ট্যাক্স দিই না, আমার ধারণা আপনারা কেউই দেন না। মানে বাংলাদেশ, মাদাগাস্কার বা ঘানাতে কি সরকার হবে তার জন্য তো আমি ট্যাক্স দিই না। তাহলে এরকম ওই ভদ্রলোক এটা বলার সাহস দেখালেন কি করে যে আমি আসলে ভারতের ক্যান্ডিডেট? আসলে একটা আলোচনা সভায় সবকিছু খুব খোলাখুলি বলার সুযোগ থাকে না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশিদের মধ্যে যে প্রবল ক্ষোভ, যেটা আমি এক্ষুনি মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার কথাও বললাম, এই প্রত্যেকটা দেশেই একটা মারাত্মক ক্ষোভের জায়গা তৈরি হয়েছে যে ভারত সরাসরি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং সেই হস্তক্ষেপটা করছে এই প্রত্যেকটি দেশেই কোনো না কোনো সেই দেশের
গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে। বাংলাদেশের ক্ষেত্রে এই দল আওয়ামী লীগ। শেখ হাসিনা 2008 সালের ভোটে জিতে ক্ষমতায় আসবার পরে 3টে নির্বাচন সংগঠিত হয় বাংলাদেশে। একটা 2014 সালের নির্বাচন, একটা 2018 সালের নির্বাচন এবং আরেকটি 2024 সালের নির্বাচন। সমস্ত আন্তর্জাতিক মিডিয়া তারা লেখে, তারা সরাসরি সেই নির্বাচন কভার করতে গিয়ে দেখায়, ইন্ডিয়ান মিডিয়া বাদ দিয়ে, এমনকি ইন্ডিয়াতেও ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দুর মতো কিছু মিডিয়া তারা একদম খুব সরাসরিভাবে দেখায় এই প্রত্যেকটা নির্বাচন কার্যত শেখ হাসিনা প্রহসনে পরিণত করেছিলেন, প্রতিটি নির্বাচন। এবং এই কোনো নির্বাচনেই কার্যত ফেয়ার ইলেকশন বাংলাদেশে হয়নি। ফলে অবস্থাটা এইরকম জায়গায় দাঁড়িয়েছিল, হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে হতো, অথবা একটা সরাসরি মৌলবাদী আপরাইজিং এর মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন হতো। আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোনো সুযোগ না রাখেন, সেক্ষেত্রে সরকার পরিবর্তনের জন্য একমাত্র যে রাস্তা খোলা থাকে সেটাকে গণতান্ত্রিক রাস্তা আসলে বলা যায় না। এই যে গণ অভ্যুত্থানটা ঘটলো বাংলাদেশে, এই গণ অভ্যুত্থানের কুশীলব কারা? তালিবান, ইসলামী মৌলবাদীরা, বামপন্থীরা, কারা? আপনারা কি বাংলাদেশের ডিএসএফ বলে কোনো ছাত্র সংগঠনের নাম শুনেছেন? গণতান্ত্রিক ছাত্র শক্তি বা ডিএসএফ? নিশ্চয়ই আপনারা শুনেছেন, আপনারা যখন বাংলাদেশ নিয়ে খবর রাখেন। দুঃখের বিষয় হচ্ছে কোনো ইন্ডিয়ান মিডিয়া এই ডিএসএফ বলে ছাত্র সংগঠনটার উল্লেখ করছে না বাংলাদেশের কথা বলতে গিয়ে, অথচ শেখ হাসিনাকে সরকার থেকে সরিয়েছে এই ডিএসএফ। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, যে সরকারে কিছুদিন আগে পর্যন্ত 3 জন ছাত্র প্রতিনিধি ছিলেন, তাদের একজনের নাম নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচয় কি আমি যদি আপনাদের জিজ্ঞেস করি? নাহিদ ইসলাম ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি। কট্টর আওয়ামী লীগ এবং জামাতে ইসলামীর বিরোধী রাজনীতি নাহিদ ইসলামরা করে এসছেন। আরেকজন, তার নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেও গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা এবং এখনো যে সরকারে আছে এবং যাকে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলা হচ্ছে, মাহফুজ আলম, তিনিও গণতান্ত্রিক ছাত্র শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও আসলে তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির খুবই গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক। কাজেই দেখুন ইন্ডিয়ান মিডিয়া কিরকম ভাবে বাংলাদেশকে আমাদেরকে দেখাচ্ছে। মানে আপনি রাশিয়ার বিপ্লব নিয়ে কথা বলবেন অথচ বলশেভিক পার্টির নাম করবেন না। আপনি লিখবেন কিছু উগ্র নৈরাজ্যবাদী সমাজতন্ত্রী রাশিয়ায় যারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলেছে। এটা যে ধরনের সাংবাদিকতা হবে, বাংলাদেশের এই অভ্যুত্থান প্রসঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির নাম উল্লেখ না করাটা ঠিক সেই ধরনের সাংবাদিকতা। এই গণতান্ত্রিক ছাত্র শক্তি কি বামপন্থী? না। এরা কি ডানপন্থী? তাও না। এরা নিজেদেরকে মধ্যপন্থী রাজনীতি করে বলে। এই যে মাহফুজ আলমের কথা বারবার করে ইন্ডিয়ান মিডিয়ায় লিখছে, সেই হিজবুত তাহরিরের সঙ্গে সংযুক্ত, এটা একটা কমপ্লিট মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এই মাহফুজ আলম, আপনারা তার ফেসবুক প্রোফাইলে যান, তার 2017 সালের ডিপি দেখুন, কয়েক বছর আগে। সেই ডিপিটা হচ্ছে মাও সেতুংয়ের। 2017 সালে সে মাও সেতুংয়ের ডিপি দিয়েছিল ফেসবুকে। 2018 সালে সে ক্রুপস্কায়া বা রোজা লুক্সেমবার্গ এরকম কারোর একটা ডিপি দিয়েছিল। এই ছেলেটিকে ইন্ডিয়ান মিডিয়া হিজবুত তাহরির বলে আমাদের সামনে পরিচয় করাচ্ছে। একটা কুৎসিত নোংরা মিথ্যাচার এগুলো চলছে। কাজেই, এবং শুধু এটা আমার কথা নয়, আন্তর্জাতিক মিডিয়া, ডয়েচে ভেলে থেকে শুরু করে বিবিসি, ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটি মিডিয়া তারা সরাসরিভাবে লিখছে, তারা আলাদা করে ডকু গোছের কাজ করছে যে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া কি প্যাথেটিক মিথ্যাচার করছে। আমি অভ্যুত্থানের পর 3 বার বাংলাদেশে গিয়েছি, অভ্যুত্থানের আগেও অজস্রবার গিয়েছি। বাংলাদেশের পরিস্থিতি ঠিক ততটাই খারাপ আছে
যতটা 5ই আগস্টের আগে ছিল। ফারাক বলতে একটাই, মানুষ কথা বলতে পারছে না। এখন যারা সরকারে আছেন মানুষ তাদেরকে খোলাখুলি গালিগালাজ করতে পারছে, যেটা শেখ হাসিনার আমলে করা সম্ভব ছিল না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক কিরকম আছে? অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক সেই রকম আছে 1917-র বিপ্লব পরবর্তী রাশিয়া যেরকম ছিল, 1789-এর ফরাসি বিপ্লবের পরের ফ্রান্স যেরকম ছিল। আমি বিভিন্ন যেখানেই বলি এই উদাহরণটা খুব দিই। এই ঘরে যারা আছেন আপনারা তো প্রত্যেকেই ইস্পাত বইটা পড়েছেন, মানে আমরা তো যখন বড় হচ্ছি তখন তো ইস্পাত পড়ে আমাদের রক্ত পুরো একদম চনমনে হয়ে উঠতো, পাভেল কোরচাগিনের। তো এই পাভেল কোরচাগিন গোটা ইস্পাত জুড়ে তো গৃহযুদ্ধে লড়াই করেছে, তাই না? পেতলিউরার দলের বিরুদ্ধে, শ্বেত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাভেল কোরচাগিন লড়াই করেছিল। কত সালে লড়াই করেছিল? 1920, 1921। এই ইস্পাত বইতে লেনিনের মৃত্যুর কথা আছে। মানে পরিষ্কার যে বিপ্লব হয়ে যাওয়ার 4-5 বছর পরে পাভেল কোরচাগিনকে রোজ বন্দুক চালাতে হচ্ছে আর ঘোড়ায় করে যুদ্ধ করতে হচ্ছে। অথচ বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা একটা এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার 7 মাসের মধ্যে দেশে কোনো নৈরাজ্য থাকবে না, দেশটা একটা পুরো সুজলা সুফলা শস্য শ্যামলা ভীষণ নান্দনিক একটা বাংলাদেশ হয়ে উঠবে। রাশিয়ায় কমরেড লেনিনই করতে পারলেন না, আর বাংলাদেশে একটা খিচুড়ি সরকার চলছে, তার কাছে এরকম এক্সপেকটেশন করলে হবে? আচ্ছা, ফ্রান্সের কথাই যদি আমরা বলি, ফ্রান্সে 1789-এর বিপ্লবের পর একের পর এক গিলোটিনে প্রাণ গিয়েছে, একের পর এক, দিনের পর দিন। একটা সরকার কিছুদিন থেকেছে, সরকার উল্টে গেছে, আবার একটা সরকার এসছে, আবার উল্টে গেছে। প্যারিস কমিউন পর্যন্ত লাগাতার নৈরাজ্যের মধ্য দিয়ে ফ্রান্সের ইতিহাসের চলা। অথচ আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থানের পর সবকিছু খুব ডেমোক্রেটিক, সবকিছু খুব পজিটিভ একটা ভাবে হবে। আসলে এই প্রত্যাশার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা আসলে ভারতের চোখে বাংলাদেশকে দেখছি। আমরা আসলে ভারতের চোখে বাংলাদেশকে দেখছি। আমরা বাংলাদেশকে যদি নিরপেক্ষ চোখে দেখি তাহলে বোধহয় আমরা ঠিক এই ধরনের আকাশ কুসুম প্রত্যাশা নিয়ে আমরা বাংলাদেশের দিকে তাকাবো না। বাংলাদেশে কি মৌলবাদের সমস্যা নেই? নিশ্চয়ই আছে, প্রবলভাবে আছে। ঠিক যেরকম ছিল শেখ হাসিনার সময়ে। শেখ হাসিনার শাসনামলে 3500 সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, এটা নথিভুক্ত অভিযোগ। 3500 হিন্দু বৌদ্ধদের ওপর নির্যাতনের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। 3500। একটা ইন্ডিয়ান মিডিয়াকে কথা বলতে দেখেছেন? নাসিরনগরে নির্বিচারে দাঙ্গা হয়েছে, রামুতে দাঙ্গা হয়েছে শেখ হাসিনার আমলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সংখ্যালঘু হিন্দুদের জমি বাড়ি দখল করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার গবেষণা করে তথ্যভিত্তিকভাবে দেখিয়েছেন যে আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি সংখ্যালঘুদের জমি দখল হয়েছে। বিএনপি আমলেও হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আমলেও ভয়ঙ্করভাবে হয়েছে। আমাদের এখানের একটা মিডিয়াকে কথা বলতে দেখেছেন? দেখেননি। কেন দেখেননি? কারণ ওখানে আসলে আমাদের সরকার ছিল। আপনারা বিশ্বজিৎ হত্যাকাণ্ড বলে সার্চ করুন ইন্টারনেটে গিয়ে, বিশ্বজিৎ হত্যাকাণ্ড। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা মানবাধিকার আন্দোলনের মানুষ। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, ছাত্রলীগ বিরোধী, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বিরোধী রাজনীতি করত। তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে রাজপথে তুই জামাতে ইসলামী করিস বলে পিটিয়ে কুপিয়ে খুন করেছিল। কোথাও কোনো নিউজ দেখেছেন আজকে যারা ইন্ডিয়ান মিডিয়াতে লিখছে? দেখেননি। ঠিক একই রকম ভাবে এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশেও বাংলাদেশের যে দীর্ঘকালীন যে ক্ষতগুলো, বাংলাদেশের যে ট্রমা, বাংলাদেশের যে যন্ত্রণাগুলো, সেগুলো আসলে একই রকমভাবে রয়ে গিয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়েও রয়ে গিয়েছে। বাংলাদেশ একটা বড় অভ্যুত্থানের পার করে এসেছে। এখনকার যে সময়টা আসলে বাংলাদেশে দেবদূত এবং দানবদের সময়। বাংলাদেশের রঙ্গমঞ্চে একই সঙ্গে দেবদূত এবং দানবরা কাজ করছেন, তারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হচ্ছেন এবং এই প্রতিদ্বন্দ্বিতা ভয়ঙ্কর সংঘাতময় চেহারার দিকে যাচ্ছে। আপনাদেরকে একটা উদাহরণ দিই।
আপনারা তো নিশ্চয়ই সিরাজ শিকদারের কথা জানেন। সিরাজ শিকদার একজন কমিউনিস্ট বিপ্লবী ছিলেন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই সিরাজ শিকদার পেয়ারা বাগান যে এলাকা, সেই পেয়ারা বাগান এলাকা সিরাজ শিকদার মুক্ত করেছিলেন। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই সিরাজ শিকদাররা বলেছিলেন যে আমাদের প্রয়োজন একটা অন্য ধরনের বাংলাদেশ, একটা নয়া গণতান্ত্রিক বা একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন সিরাজ শিকদাররা। এই স্বপ্ন দেখার অপরাধে শেখ মুজিবুর রহমান 1975 সালে এই সিরাজ শিকদারকে নির্মমভাবে হত্যা করেছিলেন এবং হত্যা করার পর শেখ মুজিব প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? লাল ঘোড়া বলা হতো সিরাজ শিকদারকে, বলেছিলেন এই লাল ঘোড়া আমরা থামিয়ে দিয়েছি। আসলে আনফর্চুনেটলি সিরাজ শিকদারের লাল ঘোড়া শেখ মুজিব থামাতে পারেননি। আজকে এত বছর পর বাংলাদেশে সিরাজ শিকদারের প্রত্যাবর্তন ঘটেছে। অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা একটা বিরাট দেওয়াল জুড়ে শহীদ কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদারের বিরাট বড় ছবি তারা এঁকেছেন। এবং হয়তো আপনাদের শুনলে ভালো লাগবে, জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা কিছুদিন আগে সিরাজ শিকদারের এই গ্রাফিতি মুছে দিয়েছিল, অভিযোগ করেছিল বাংলাদেশে লাল সন্ত্রাস চলছে। তার 4 দিনের মাথায় ছেলেমেয়েরা আবার ওই একই জায়গায় সিরাজ শিকদারের গ্রাফিতি এঁকেছে। এবং শুধু সেখানে নয়, গোটা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে সিরাজ শিকদারের গ্রাফিতি আঁকা হচ্ছে। এটাও বাংলাদেশ, যে বাংলাদেশটাকে আসলে আমাদের ইন্ডিয়ান মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না। বাংলাদেশে এই মৌতুলিদি আমাকে বলেছে 45 মিনিটের মধ্যে শেষ করতে। হ্যাঁ, না আমি চেষ্টা করব, সবটা আমার পক্ষে এভাবে বলা সম্ভব না, কারণ আমি খুব ভালো ওরেটার নই। বাংলাদেশের ইতিহাসটাকে যদি আমরা একটুখানি না বুঝি তাহলে বাংলাদেশের বর্তমানটাকে আসলে একেবারেই বোঝা যাবে না, মানে কোনোভাবেই। ধরুন ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলা হলো, কি কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়। এটা নিয়ে আমারও খুব কষ্ট হয়েছে। আমি যে কোনো মূর্তি ভাঙার বিরোধী, কারণ মূর্তি তো একটা ভাস্কর্য, একটা স্থাপত্য, ভাঙবেন কেন? যদি আজকে কলকাতায় কিংসফোর্ডেরও মূর্তি থাকে, আমি সেই মূর্তি ভাঙার বিরোধী। শেখ মুজিব কিংসফোর্ড নন, কিন্তু শেখ মুজিব আসলে দুটো মানুষ, একটা মানুষ নন। একজন শেখ মুজিব 1971 পর্যন্ত যে শেখ মুজিব, যিনি বাংলাদেশ, যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু যদি আপনাদেরকে একটা সিম্পল প্রশ্ন করি, আমি সমস্ত অনুষ্ঠানে গিয়ে এই প্রশ্নটা করি, আসলে আপনারা একজন বাঙালি নেতার নাম বলুন যিনি মুক্তিযুদ্ধে যুদ্ধ করেন, মুক্তিযুদ্ধে অংশ নেননি বা নিতে পারেননি। তার নাম কি? তার নাম শেখ মুজিবুর রহমান, তাই না? উনি কোন ফ্রন্টে যুদ্ধ করেছেন বলুন? কোন ফ্রন্টে যুদ্ধ করতে পারেননি। মুক্তিযুদ্ধের শুরুর একদম শুরুতে শেখ মুজিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অথচ তার কিছুদিন আগেই শেখ মুজিব কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আচ্ছা ভাবুন, একজন নেতা তিনি আহ্বান জানালেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, তা জনগণ যখন অপ্রস্তুত অবস্থায় এই দুর্গ গড়ে তুলছেন বা গড়ে তুলতে হবে, তখন তো সেই নেতা তো কি গ্রেফতার বরণ করবেন না, তিনি আন্ডারগ্রাউন্ডে যাবেন। আমরা যদি আমাদের দেশের, আমি তার মত পথের সঙ্গে একমত নই হয়তো, বা একমত কতটা অন্য প্রশ্ন। ধরুন আমাদের দেশে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, বিপ্লবী না বলি, সশস্ত্র রাজনৈতিক আন্দোলন হয়েছে, নকশালবাড়ি আন্দোলন, তার প্রধান নেতার নাম কি আমরা সবাই জানি, চারু মজুমদার। ধরুন চারু মজুমদার কল দিলেন দেশের জনগণের কাছে সশস্ত্র সংগ্রাম করার। এই কল দিয়ে তিনি তার শিলিগুড়ির বাড়িতে তিনি বসে রইলেন এবং রাষ্ট্রীয় বাহিনী এসে ওকে ওই শিলিগুড়ির বাড়ি থেকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিল এবং প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দী হিসেবে ধরার যাক চারুবাবুকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এবং তারপরে তার যে দল বা ওই কোঅর্ডিনেশন কমিটি বা পরে সিপিআইএমএল, তার যারা কর্মী সমর্থক, তাদেরকে লাগাতারে খুন করা হলো দীর্ঘদিন ধরে। তাহলে আমরা চারুবাবুর ভূমিকাকে কিভাবে দেখব? আমাদের তো ইতিহাসকে ক্রিটিক্যালি দেখা উচিত, তাই না? আমাদের তো ইতিহাসকে ক্রিটিক্যালি দেখা উচিত। তাজউদ্দিন মুক্তিযুদ্ধ করেছেন, আওয়ামী লীগের নেতা, তিনি এক্সাইলে ছিলেন, তিনি মুজিবনগর সরকারের প্রধান ছিলেন, তিনি চলে এসেছিলেন এখানে আমাদের কলকাতায়।
কমিউনিস্টরা, বিশেষ করে চীনপন্থী কমিউনিস্ট যাদেরকে বলা হতো, আমাদের এখানকার পরিভাষায় যারা নকশালপন্থী কমিউনিস্ট, তারা সর্বশক্তি দিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছেন। যারা সেই অর্থে, আমার শব্দ নয়, অনেকে বলেন সংশোধনবাদী কমিউনিস্ট যারা, অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, তারা গেরিলা যুদ্ধ করেছে। গেরিলা যুদ্ধ করেননি একমাত্র একজন নেতা, যিনি এক্সাইলেও ছিলেন না, যিনি আন্ডারগ্রাউন্ডেও ছিলেন না, যিনি প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দীর মর্যাদা পেয়েছিলেন, শেখ মুজিবুর রহমান। কিন্তু আমি শেখ মুজিবকে ছোট করতে চাইছি না। শেখ মুজিব হিমালয় সদৃশ ক্যারেক্টার, হিমালয় সদৃশ ক্যারেক্টার। শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই মুক্তিযুদ্ধ যখন চলেছে 9 মাস ধরে, যখন গোটা বাংলাদেশ রক্তে রক্তে স্নান করছে, বাংলাদেশের গর্ভযন্ত্রণা শেখ মুজিব দেখতে পাননি। তিনি তখন প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দী হিসেবে তিনি তখন পশ্চিম পাকিস্তানের জেলে। এবং বাংলাদেশ শেখ মুজিবকে ছাড়া, শেখ মুজিবের নামে 9 মাস ধরে যুদ্ধ করে যখন দেশকে স্বাধীন করলো, তারপরে শেখ মুজিব তিনি দেশে ফিরলেন। আনফর্চুনেটলি তিনি সরাসরি ঢাকায় ফিরলেন না। তিনি প্রথমে গেলেন লন্ডন, সেখান থেকে দিল্লি, সেখান থেকে ঢাকা। ঢাকায় ফিরে শেখ মুজিব দেখলেন লক্ষ লক্ষ মানুষ তাকে ওয়েলকাম করছে, লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। তিনি তখন গণনায়ক, প্রায় ঈশ্বর তুল্য। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল বামপন্থীদের পক্ষ থেকে যে আপনি একটা জাতীয় সরকার গঠন করুন, একটা জাতীয় সরকার, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব সেই সরকারে থাকুক। এটা আওয়ামী লীগের একার লড়াই ছিল না, আওয়ামী লীগ নেতৃত্বকারী ভূমিকায় ছিল, কমিউনিস্ট পার্টিও ছিল, চীনপন্থী কমিউনিস্টরা ছিলেন। আপনারা প্লিজ, আমি অনুরোধ করব যে বাংলাদেশ নিয়ে আমরা রিসেন্ট যে গবেষণাগুলো হয়েছে সব ইন্টারনেটে লভ্য, সব পিডিএফ পাওয়া যায়, আপনারা প্লিজ পড়ুন। আপনারা আলতাফ পারভেজকে পড়ুন, মুজিব বাহিনী থেকে গণবাহিনী, পিডিএফ পাওয়া যাবে, বইটা পড়ুন, দেখবেন থ্রিলারের মতো লাগছে। এবং আমাদের চোখে এই যে ভারতীয় মায়াঞ্জনগুলো রয়েছে বা আওয়ামীর চশমা রয়েছে, এগুলো আসলে খুলে 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 যাবে। মুক্তিযুদ্ধে কমিউনিস্টদের ভূমিকা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, আমরা সেগুলো পড়ি। আনফর্চুনেটলি সেই ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে। শেখ মুজিব দেশে ফিরে জাতীয় সরকার গঠন করলেন না, তিনি একটা দলের সরকার গঠন করলেন, আওয়ামী লীগের সরকার। এবং আরো যেটা কষ্টের, আরো যেটা যন্ত্রণার, তিনি অন্য ধারার, বিশেষ করে কমিউনিস্ট মুক্তিযোদ্ধাদেরকে শত্রু গণ্য করতে শুরু করলেন। শুধু কমিউনিস্টরাই নয়, তাজউদ্দিন সাহেব, যিনি মুজিবনগর সরকারের নেতৃত্বে ছিলেন, তাজউদ্দিনকে পর্যন্ত তিনি কর্নার করে দিলেন। এবং কালক্রমে এইভাবে, খুব যন্ত্রণার হলেও সত্যি, আমরা ইতিহাসের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচাইতে দানবিক স্বৈর শাসকের জন্ম দেখলাম। আচ্ছা, কেন এই কথাটা বলছি? আপনারা তো যারা এখানে আছেন, গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনারা কাজ করেন, আপনারা তো বাকশালের কথা নিশ্চয়ই প্রত্যেকে জানেন। বাকশাল কি? খুব কষ্ট হয় আমার মায়ের কথা ভেবে। আমি আজকেই বলছিলাম আসার আগে, আমার মা আমাকে ছোটবেলা থেকে কিউবার গল্প বলেছে, ভিয়েতনামের গল্প বলেছে, ভেনেজুয়েলার গল্প বলেছে, লং মার্চের গল্প বলেছে, কিন্তু আমার মা আমাকে বাকশাল কি সেটা বলেনি। আমার মা আমাকে ঘুম পাড়িয়েছে একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুর যে বিখ্যাত গান, সেই গানটা শুনিয়ে, বাকশালের কথা বলেনি। বাকশাল কি ছিল? ধরুন নরেন্দ্র মোদী আজকে একটা বিবৃতি দিলেন যে দেশকে এই ক্রাইসিস মোমেন্টে সংহত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, সেই জন্যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করা হবে যার নাম হচ্ছে প্রগ্রেসিভ বিজেপি। উদাহরণ দিয়ে বলছি, যেটা রিগ্রেসিভ বিজেপিও হতে পারে কিছু একটা। এবং সমস্ত জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে ওই দলটায় যোগ দিতে হবে। তৃণমূল থাকবে না, কংগ্রেস থাকবে না, কমিউনিস্ট থাকবে না, ডিএমকে থাকবে না, সবাইকে নতুন দলে যোগ দিতে হবে। নরেন্দ্র মোদী নিজে হবেন সেই নতুন দলের প্রধান। যদি এটা নরেন্দ্র মোদী করেন, আমাদের কিরকম লাগবে? আমরা কি বলতে দ্বিধা করব যে আসলে নরেন্দ্র মোদীর ঘাড়ে শয়তান ভর করেছে? নিশ্চয়ই করব না এটা বলতে। ঠিক একই কাজ শেখ মুজিবুর রহমান তো করেছিলেন বাকশালের মাধ্যমে।
সমস্ত রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, ছাত্র সংগঠন, সংবাদপত্র সংগঠন সব কিছুকে বিলুপ্ত করে তিনি বাকশাল নামে একটা নতুন রাজনৈতিক দল গঠন করে তাতে যোগদান বাধ্যতামূলক করেছিলেন, এবং যারা বাকশালে যোগ দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে মারাত্মক দমনপীড়ন নামিয়ে আনা হয়েছিল শেখ মুজিবের আমলে। এই নিয়ে বিস্তারিত আলাপচারিতার একদমই সুযোগ নেই, বা পরে যদি কথাবার্তা হয় তাহলে বলা যেতে পারে। কিন্তু আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসটাকে না জেনে বাংলাদেশের বর্তমানকে জানা যাবে না। ঢাকায় যান, ঢাকার রাস্তায় রাস্তায় লেখা নো টু বাকশাল 2.0। মানে একদিকে যেরকম হাসিনা মোদির বিরুদ্ধে স্লোগান, মোদি হাসিনা, হ্যাঁ, নট অনলি হাসিনা, মোদি হাসিনা। আপনারা তো ভীষণ ভালো খবর রাখেন এবং চর্চা করেন নিশ্চয়ই, আমরা প্রত্যেকে মিলেই চর্চা করি। আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আওয়ামী লীগের নেতা কর্মীরা নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গেলেন তখন নিউ ইয়র্কে ওয়েলকাম নরেন্দ্র মোদী, লং লিভ নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে মিছিল করেছে। আপনি ভাবুন, এই দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী শক্তি ছিল, সে এখন নরেন্দ্র মোদীর চাকর বাকরে পরিণত হয়েছে কার্যত। বাংলাদেশের অভ্যন্তরে নরেন্দ্র মোদীর রাজনীতিকে প্র্যাকটিস করবার টুল হচ্ছে আওয়ামী লীগ। এই অবস্থায় আওয়ামী লীগের আজকে এবং শেখ হাসিনাকে কোনো দেশ, এমনকি টিউলিপ সিদ্দিকী যে শেখ হাসিনার বোনের মেয়ে, যিনি লন্ডনের একজন এমপি, লন্ডনে পর্যন্ত ব্রিটিশ সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, এবং অদ্ভুতভাবে টিউলিপ সিদ্দিকীকে দুর্নীতির দায়ে তার মন্ত্রিত্ব চলে গেছে এই কিছুদিন আগে। কাজেই এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে আমরা যখন কথা বলবো তখন আসলে এই বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যের স্বরূপ, এই দুটো বিষয়ে আসলে কথা বলা দরকার। এই দুটো বিষয়কে বাদ দিয়ে আমরা খুব একটা কিছু আসলে এগোতে পারবো না। আজকের আলোচনার খুবই সংক্ষিপ্ত সময়, এবং আমি যেহেতু ওরেটার নই ভালো, খুব ছড়িয়ে ফেলি, এবং আমি আসলে গবেষক, আমার বলাটা আমার কাজ না, পেশা না। এই কারণে আমি সবসময় অনুরোধ করি যে আমি পরে বলি, তাহলে কি হয়, আমি একটু আপনাদেরকে অন্যভাবে বোর করতে পারি, মানে একটু দীর্ঘ সময় ধরে আপনারা কথা বললেন, আমি কথা বললাম, এরকম ভাবে কথা বলা যায়। কিন্তু আজকে ওই বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমরা যদি একটু খুব ফোকাস ভাবে কয়েকটা পয়েন্ট ছুঁয়ে যাই যে বাংলাদেশে এই মুহূর্তে মৌলবাদের অবস্থা কি, মৌলবাদী রাজনীতি বাংলাদেশে কতটা সক্রিয়। দেখুন, ইসলামিস্ট এই শব্দটা একটা খুব ভেগ শব্দ। ইসলামিস্ট বলতে আসলে কিছু বোঝায় না। বামপন্থী বলতে কি বোঝায়? আমরা কি বামপন্থী বলতে শুধু সিপিআইএম কে বুঝি, বা নকশালপন্থীদেরকে বুঝি, বা আরএসপি বা এসইউসিআই কে বুঝি? না, সবাইকেই বুঝি। তেমনি বাংলাদেশেও আসলে ইসলামিস্টদের মধ্যে অনেকগুলো ধারা রয়েছে, এবং এই ধারাগুলো কিন্তু তাদের মধ্যে একটা সাপে নেউলে সম্পর্ক। কাজে ইসলামিস্ট মানেই জামাতে ইসলামী, বিষয়টা একেবারে এরকম নয়। আমি একটু বোঝার সুবিধার জন্য একটু করে বলছি। বামপন্থীদের সাথে প্যারালালটা টানলে বোধ হয় আমার ধারণা আমাদের বুঝতে সুবিধা হবে। ধরুন, ভারতের বামপন্থীদেরকে যদি আমরা বাম থেকে ডানে এরকম ভাবে একটা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ধরুন, একদম বামে, মানে আমি বোঝার সুবিধার্থে বলছি, আমার মত নয় কিন্তু, একদম বামে ধরুন আমরা যারা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন না, আমরা সেই কমিউনিস্টদেরকে আমরা দেখতে পারি। তারপরে আমরা সিপিআইএমএল লিবারেশনকে দেখতে পারি, তারপরে আমরা ধরুন এসইউসিআই কে দেখতে পারি, আরএসপি কে দেখতে পারি, সিপিএম কে দেখতে পারি, সিপিআই কে দেখতে পারি। তো এই যে এই মাথা থেকে এই মাথা, এদের মধ্যে তো বিপুল সংঘাতের সম্পর্ক, তাই না? আনফর্চুনেটলি বাংলাদেশের সমস্ত ইসলামিস্টদেরকেই আমাদের দেশের মিডিয়া জামাত বলে তকমা দিয়ে দেওয়ার একটা অদ্ভুত মিথ্যাচার চালিয়ে যায়। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বিপজ্জনক যে ইসলামী শক্তি যারা রয়েছেন তারা হচ্ছেন হিজবুত তাহরির, যারা আসলে আল কায়দা যে পতাকা ব্যবহার করে বা আইসিস যে পতাকা ব্যবহার করে, সাদার ওপর কালোতে বা কালোর ওপর সাদাতে কালেমা লেখা, এই পতাকা আসলে তারা ব্যবহার করে। এই হিজবুত তাহরির বাংলাদেশে এখনো একটি নিষিদ্ধ সংগঠন। কয়েকদিন আগে এই হিজবুতের লোকজন তারা ঢাকার রাস্তায় মিছিল বের করেছিল, এবং সেই মিছিলে সাউন্ড গ্রেনেড চার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস এবং জলকামান চার্জ করা হয়েছে, এবং লাঠি চার্জ করা হয়েছে। আরেকজন হচ্ছেন হেফাজতে ইসলাম। সেই হেফাজতে ইসলাম যার নেতা ছিলেন আল্লামা শফি হুজুর, যাকে অনেকে আক্রমণ করে তেঁতুল হুজুর বলেন।
কারণ তিনি সেই বিখ্যাত কথাটা বলেছিলেন যে মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো, দেখলে ছেলেদের মুখ দিয়ে গড়ায়, রস গড়ায়। এই তেঁতুল হুজুর তিনি শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত করেছিলেন। জাস্ট একবার ভাবুন, আগামীকাল প্রফেসর মোহাম্মদ ইউনুসকে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো একটা এরকম ইসলামিক শক্তি এই কওমি জননীর মতো আর কি হতে পারে, কওমি পিতা উপাধি দিল। আনন্দবাজার পত্রিকার কোন পেজে খবরটা হবে, কয় কলাম খবর হবে আপনারা একবার ভেবে দেখুন। যখন হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হচ্ছে, হেফাজতে ইসলাম দিচ্ছে, একটা ইন্ডিয়ান মিডিয়াতে কিন্তু কিছু দেখেছেন কি? আমি তো অন্তত দেখিনি। এরপরে হচ্ছে জামাতে ইসলামী, বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক শক্তি, যারা সরাসরি 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, একদম রাস্তায় দাঁড়িয়ে তারা বিরোধিতা করেছিল। জামাত ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্টি। জামাতের বিরুদ্ধে ইসলামপন্থীদের অনেকের অভিযোগ হচ্ছে তারা হযরত মুহাম্মদের ইসলাম কায়েম করতে চায় না, তারা মওদুদির ইসলাম কায়েম করতে চায়। এবং অনেক ইসলামপন্থী, আমরা বামপন্থীরা যেমন একে অন্যকে গাল দিতে গিয়ে সংশোধনবাদী বলি আর উল্টো দিকে হটকারী বলি, জামাতকে গাল দিতে গিয়ে কিন্তু অনেকগুলি রাজনৈতিক শক্তি সংশোধনবাদী বলে তারা জামাত, মানে তাদের ভাষায় গাল দেয়, মুনাফেক বলে জামাতকে গাল দেয়। এই জামাত একটা এমন ইন্টারেস্টিং পার্টি, সে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল। যেমন 1947 সালে যখন গোটা পশ্চিম পাকিস্তান এবং গোটা আমাদের পূর্ব পাকিস্তান বা বর্তমান মানে পূর্ব বাংলা, সেখানকার সাধারণ মানুষ যখন সরাসরিভাবে তারা পাকিস্তানের দাবিতে আন্দোলন করছেন, পাকিস্তান চাইছেন, জামাতে ইসলামী তখন পাকিস্তানের বিরোধিতা করেছিল। জামাতে ইসলামী বলেছিল যে মুসলিমদের জন্য এই যে পৃথক পাকিস্তান রাষ্ট্র, এটা করা ঠিক হবে না। এটা ছিল জামাতের অবস্থান। পাকিস্তান আমলেও জামাত নিষিদ্ধ ছিল। এবং 1971 সালে যখন গোটা পূর্ব বাংলা চাইছে পাকিস্তান ভাঙতে, তখন এই জামাতে ইসলামীর পজিশন নিয়েছিল যে পাকিস্তান রক্ষা করতে হবে, এবং তারা পাক সেনাদের সঙ্গে মিলে বিভৎস অত্যাচার, ধর্ষণ, নিপীড়ন, রাজাকার, আলবদর, আল শামস বানিয়ে, শান্তি বাহিনী বানিয়ে যা নয় তাই তারা করেছিল। এই জামাতে ইসলামী এখনো বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, কিন্তু কথা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ, জামাত কতগুলো আসন পেতে পারে। আমি শেষ যখন বাংলাদেশে গেলাম তখন বিএনপি, কমিউনিস্ট পার্টি ইত্যাদির সঙ্গে আমি জামাতে ইসলামীর নেতৃত্বেরও আমি মানে সাক্ষাৎকার নিয়ে আমার পেশাগত জায়গা থেকে, সেখানে জামাতের যিনি সর্বোচ্চ নেতা অন্যতম, তিনি আমায় বলেন আমরা অসাধারণ রেজাল্ট করবো এবারের ইলেকশনে। আমি জিজ্ঞেস করি ফাইন, কতগুলো আসন পাবেন? তখন 300টা আসনের কথা ছিল। উনি বলেন আমরা অন্তত 25টা আসন পাব। জামাতে ইসলামী একা লড়ে বাংলাদেশে আসন পেয়েছিল 3টে। জামাত সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের লেজুর হয়ে থেকেছে। দীর্ঘদিন সে বিএনপির সাথে ঘর করেছে, এটা আমরা জানি। আনন্দবাজার পত্রিকা আমাদেরকে শেখায় বিএনপি হাইফেন জামাত, বিএনপি হাইফেন জামাত। কিন্তু আমরা যেটা জানি না, কিন্তু আপনি ইন্টারনেটে খুঁজলেই সহজেই পেয়ে যাবেন, 96-এ খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী তারা যৌথ আন্দোলন করেছিল। গোলাম আজম এবং শেখ হাসিনা একসঙ্গে পাশাপাশি বসে প্রেস মিট করেছিলেন। এই ছবি ইন্টারনেটে লভ্য, আমরা কি খুঁজবো? সেটা আমাদের চয়েস। তখন প্রশ্ন করা হয়েছিল, সেটা আবার শেখ হাসিনার ইউটিউব ইন্টারভিউ পাবেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা মুক্তিযুদ্ধের দল, আপনারা মুক্তিযুদ্ধের সর্বাত্মক বিরোধিতাকারী একটা দলের সঙ্গে হাত মেলাচ্ছেন কেন? উনি উত্তর দিয়েছিলেন ইয়াসের আরাফাত যেরকম ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছেন, সেরকম মানুষের স্বার্থে বাধ্য হয়ে আমাকে জামাতের সাথে হাত মেলাতে হচ্ছে। কাজে আওয়ামী লীগকে আমরা আসলে, আওয়ামী লীগের ইতিহাস একটা খুব ফ্যান্টাস্টিক ইতিহাস। আজকে সময়ের অভাবে জাসদ রাজনীতির যে ধারা, সেই ধারার আলোচনাতেই যাওয়া গেল না। বাংলাদেশের আওয়ামী লীগের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বামপন্থী অংশ, যারা আসলে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী নামে যারা লড়াই করেছিল, তারা 1972 সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করে বাসদ, এবং 72 থেকে 75 তারা কিছু ঐতিহাসিক লড়াই সংগ্রাম তারা বাংলাদেশে করেছিল। আপনারা প্লিজ ক্রাচের কর্নেল উপন্যাসটা পড়তে পারেন। ক্রাচের কর্নেল আবু তাহের, কর্নেল তাহের, যার মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যার একটা পা চলে গিয়েছিল, এই কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদ, বনবাহিনী এবং বিপ্লবী সৈনিক সংস্থা তার একটা অভ্যুত্থানের দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছিল। তাই সেই ঘটনার উপর ভিত্তি করে উপন্যাস হচ্ছে ক্রাচের কর্নেল।
কাজে বাংলাদেশে মৌলবাদী তাণ্ডব রয়েছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশে আমরা এই ছবিটাও দেখছি অভ্যুত্থানের পরে, যেটা আগে কখনো দেখিনি। যখন মন্দির আক্রান্ত হচ্ছে তখন বাংলাদেশের মুসলিমদের একটা অংশ তারা সেই মন্দিরের সামনে হাতে হাত রেখে ব্যারিকেড করে দাঁড়াচ্ছেন। এটাই কি সম্পূর্ণ ছবি? না। মন্দির আক্রমণটাও যেমন গোটা ছবি নয়, তেমনি মন্দির আক্রমণ রুখতে মুসলমানদের ব্যারিকেডটাও আসলে গোটা ছবি নয়। এই দুটো মিলিয়ে গোটা ছবি, দুটো মিলিয়ে আসলে গোটা ছবি। মন্দিরের থেকেও বেশি যেটা আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে মাজার। প্রায় 3 শতাধিক মাজার আক্রান্ত হয়েছে। এই তৌহিদি জনতার নামে এক ধরনের মব তৈরি করা হচ্ছে, উগ্র ডানপন্থী ইসলামিস্ট মব। এই উগ্র মব তারা মন্দিরকে ছাড় দিতে রাজি আছে, কিন্তু তারা মাজারকে ছাড় দিতে রাজি নয়, কারণ তারা মনে করে এই মাজার হচ্ছে আসলে ইসলামের একটা বিকৃতি। কাজে মাজার ভাঙাটা তাদের ইসলামিক ডোমেইনের মধ্যে পড়ে, মন্দির ভাঙাটা একটা অন্য বিলিফ সিস্টেমের সাথে তাদের লড়াই। কাজে এইসব বিষয় বাংলাদেশে চলছে। বাংলাদেশের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ দুটো আলোচনা এই মুহূর্তে চলছে, একটা হচ্ছে সংবিধান সংশোধন, সংবিধান সংস্কার। বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার তিনি খুব জোরে সোরে, তিনি অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিকও বটে, তিনি খুব জোরে সোরে তিনি সংবিধান সংশোধনের কথা বলছেন। সংবিধানের ভ্রান্তিগুলোকে আসলে তিনি শুধরে নিতে চাইছেন, তিনি যেগুলোকে ভ্রান্তি বলে মনে করেন। আর বিএনপি এবং অন্যান্য শক্তিগুলো চাইছে আগে ইলেকশন, দ্রুত ইলেকশন, এক্ষুনি ইলেকশন। কারণ বিএনপি জানে এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি বিপুল বিপুল মেজরিটি পেয়ে তারা ক্ষমতায় আসবে। 300টা আসনের মধ্যে যদি ভোট হয়, বিএনপি 250টার বেশি আসন পেয়ে যেতে পারে। কিন্তু বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক শক্তিগুলি, বিশেষ করে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি এবং জামাতে ইসলামী, তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চাইছেন, কিন্তু তারা আরেকটু প্রস্তুতির সময় পান, তারা বিএনপির সাথে আরেকটু ভালো লড়ালড়ি করতে পারেন। সেই জন্যে এই নিয়ে একটা বাংলাদেশে বিতর্ক চলছে। আরেকটা বিতর্ক চলছে ইলেকশনটা হবে কিভাবে। আমাদের সিস্টেমে এখন বাংলাদেশে ইলেকশন হয় যেটাকে ওয়েস্টমিনস্টার মডেল বলে, মানে আমাদের ধরেন 550 আসন, তার মধ্যে অর্ধেকের বেশি যে পাবে সে সরকার গঠন করে ফেলবে। এইভাবে বিজেপি অনেক সময় কত পার্সেন্ট জানো, 37 না 38% ভোট পেয়ে বিজেপি কিন্তু বহু সরকার গঠন করেছে। এতে সেটা চাপ হয় যেটা বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব আসলে সংসদের মধ্যে থাকে না। এই ওয়েস্টমিনস্টার মডেলের একটা সমস্যা। ধরুন এখানে মহুয়া জিতলেন, এই ভদ্রমহিলা হারলেন, কিন্তু ইনি অন্তত 30% মানুষের সমর্থন পেয়েছেন, কিন্তু এই 30% মানুষের কিন্তু প্রতিনিধিত্ব সংসদে আসলে পৌঁছলো না। বিরাট অংশের মানুষের, এমনও তো অধিকাংশ ক্ষেত্রেই হয় যে 50% কম ভোট পেয়ে অনেকে জেতেন। এটা নিয়ে একটা ডিবেট চলছে। তাহলে এটার সমাধান এরকম ভাবে হতে পারে, অনেক দেশে এরকম আছে। কিছুদিন আগে অস্ট্রিয়ায় ভোট হলো, অস্ট্রিয়াতে এরকম যে আনুপাতিক হারে, অর্থাৎ ইলেকশনটা ধরুন সিম্বলে হবে, সিম্বলে ধরুন ভোট হলো, পদ্ম ফুলে ভোট হলো, কাস্তে আতুরিতে ভোট হলো, হাত জোড়া ফুলে ভোট হলো। যে দল যত শতাংশ ভোট পেল, যে দল যত শতাংশ ভোট পেল তার ভিত্তিতে তাদের তত শতাংশ পার্লামেন্টে যাবে। বিএনপি এটা একেবারে চায় না, তার কারণ স্বাভাবিক, বিএনপি ভোটে হয়তো ধরুন 300টার মধ্যে 260টা আসন জিতবে, কিন্তু বিএনপির ভোট কত পার্সেন্ট? খুব বেশি হলে 50%, 52%, 55%, তার বেশি তো নয়। তার মানে ও যেখানে আমাদের সিস্টেমে ভোট হলে 260+ বা 250+ পেত, যখনই আপনি আনুপাতিক হারে করে দেবেন ওর আসনটা কিন্তু পুরো ড্রপ করে 150, 160, 140-এ চলে আসবে, একদম এরকম ভাবে ড্রপ করে। আর সুবিধা কার? আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, আওয়ামী লীগের সুবিধা, জামাতে ইসলামীর সুবিধা, আমাদের বন্ধুদের সুবিধা। কারণ ধরুন কমিউনিস্ট পার্টি, তারা হয়তো সরাসরি ভোটে লড়ে কোথাও জিততে পারবে না, তারা প্রচুর চেষ্টা চরিত্র করে ধরুন 3% ভোট পেয়ে গেল। 3% ভোট মানে সে কিন্তু 10% সংসদ সে পাবে, মানে সে তার বেশ কয়েকজন কিন্তু সে পার্লামেন্টে পাঠাতে পারবে সংসদে। জামাতে ইসলামী ধরুন তার যদি 12% ভোট হয়, তার মানে তার প্রায় 40 জন সাংসদ কিন্তু এরকম ভাবে তারা বের করে নিতে পারবে। কিন্তু এটা একটা খুব বিতর্কের জায়গা রয়েছে, এই বিতর্ক চলছে। আরেকটা কথা ইদানিং খুব শুনছি, আপনিও বলছিলেন একটু আগে, এবং এটা প্রায়ই বিভিন্ন জায়গায়, বাংলাদেশে কি সেনা শাসন জারি হবে?
বাংলাদেশে কি পাকিস্তানের খুব চক্রান্ত চলছে, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সেনা শাসন জারি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, কারণ সত্যি কথা বলতে বাংলাদেশের সেনার এই মুহূর্তে দাঁড়িয়ে অতখানি কোমরের এবং হাঁটুর জোর নেই। সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো লবি রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, আমরা পরে প্রশ্ন উত্তরের সময় নিশ্চয়ই এই প্রসঙ্গগুলোতে আমরা যাব। এবং দ্বিতীয় যে প্রশ্নটা বারবার করে সামনে আসছে যে বাংলাদেশে তাহলে আলটিমেটলি কি হতে যাচ্ছে, আমার যেটা মনে হয় বাংলাদেশকে খুব ক্লোজলি অবজার্ভ করার মাধ্যমে, আনু স্যার বলবেন, বাংলাদেশ তার ডেমোগ্রাফির কারণেই এমন, বাংলাদেশ তার ইতিহাসের কারণেই এমন যে বাংলাদেশের পক্ষে আফগানিস্তান হওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশের যে ইসলাম, সেই ইসলাম আসলে আইসিসের ইসলামের থেকে, আল কায়দার ইসলামের থেকে মূলগতভাবেই আলাদা, মূলগতভাবেই আলাদা। যেমন ধরুন এই অভ্যুত্থানের পরেও বারবার করে লালনের নাম সামনে এসছে। এই অভ্যুত্থানের অন্যতম প্রধান যে নেতা, যে এখন সরকারেও আছে, মাহফুজ আলম, সে নিজেকে লালনপন্থী বলে পরিচয় দেয়। ঠিক আছে, কাজেই ইসলামেরও মধ্যেকার যে বিভিন্ন ধারার সংঘাত, সেটা বাংলাদেশে একদম পুরো চলমান অবস্থায় রয়েছে।